সকাল থেকে 100টা কল আসছে যে কি আমার জামাই সবার মোবাইলে মেসেজ পাঠিয়েছে 15,000 টাকা ওর নাম্বারে পাঠাইতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি এই শীতের সকালে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা বাসাটা একদম ফাঁকা, তো ভাবলাম আমি এখন ক্লিন করে নিই। আসলে দেখবা বাসায় যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে অনেক সুবিধা হয়। আমার দেখা যায় একা একা অনেক সময় ভালো লাগে না, একটু বোরিং লাগে, কারণ বাচ্চারা হচ্ছে বাসার প্রাণ। ওরা যদি আসলে বাসায় না থাকে, হইচই কোলাহল বা দুষ্টুমি কিছুই হয় না, বাসাটা একদম শান্ত থাকে, তারপর কিন্তু আমার কাছে কাজকর্ম করতে বেশ ভালো লাগে। নয়তো দেখা যায় বিশেষ করে তাসনিম একটু পরপর আমার কাছে আসবে, একটু পরপর এক একটা কথা জিজ্ঞেস করবে, আবার অনেক কিছু এলোমেলো করবে। তো তাসনিম গিয়েছে মাদ্রাসায়, আর নাফি তো আছে আপার বাসায়। আর তাসনিমের বাবা গিয়েছে হাঁটতে, মানে তাসনিমকে মাদ্রাসায় দিয়ে ওখান থেকে হেঁটে আসে আর বাজার সদায় যা যা প্রয়োজন হয় নিয়ে আসে। তো ভাবলাম এই ফাঁকে আমি বাসাটা আজকে গুছিয়ে নেই। প্রতিদিনই দেখা যায় টুকিটাকি করে একটু আর কি গুছানো হচ্ছে, একটু একটু করে সব কাজকর্ম করা হচ্ছে। তো ভাবলাম আজকে বাইরের জানালাটা পরিষ্কার করবো। আসলে এই জানালাটা না, তোমরা ম্যাক্সিমাম টাইমে দেখবে আমার ভিডিওর মধ্যে বন্ধই থাকে, কারণ এসি চলে সবসময় এই রুমে, এই কারণে দরজা জানালা ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে। যেহেতু এখন আর কি শীত পড়ে গেছে, এসিটা আমি কাভার দিয়ে ঢেকে রেখেছি। তো ভাবলাম এখন মাঝে মাঝে জানালাটা খোলা যাবে। আর জানালাটা খুলতে যেয়ে দেখি প্রচুর ধুলাবালি পড়েছিল, তাই ওগুলো একটু ক্লিন করে নিলাম। আর দেখো কথার ফাঁকে ইম্পর্টেন্ট একটা জিনিস চলে যাচ্ছে। এই যে আমি বিছানার চাদরটা যে পেতেছি, এখন কিন্তু আমি মাথায় 4টা গিট দিয়ে এরপর ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে দিলাম। এতে করে কিন্তু চাদর একটু নড়াচড়া করবে না। তুমি যদি 4 দিনেও চাদর না ওঠাও, একদম ফিক্সড এইভাবেই কিন্তু থাকবে। আর চারোপাশ থেকে যতটুকু আর কি গুজার প্রয়োজন ছিল আমি একটা চিরুনির সাহায্যে ভিতর থেকে গুজে দিলাম। এতে করে কিন্তু আর কি চাদরটা একদম টান টান থাকে। অনেক আপুকে আমি দেখেছি বলে যে আর কি চাদরের নিচে এক্সট্রা একটা কাঁথা দেওয়ার জন্য, এতে করে চাদরটা চলে আসবে না। ও হয়তো বা ওইভাবে হয়, কিন্তু আমার কাছে মনে হয় ওইটা একটু ঝামেলার কাজ। দেখা যায় চাদরের নিচে একটা কাঁথা দেওয়া, আবার কাঁথার উপরে চাদর দিয়ে আর কি সমান সমান রাখা, এটা একটু আমার কাছে সমস্যা মনে হয়। আর এই সিস্টেমে তোমরা যদি চাদর পাতো, তোমরা ইনশাল্লাহ নিজেরাই ফল পাবা। এরপরে কমেন্টস করে আমাকে জানিও আমি কি সঠিক বলেছি নাকি ভুল বলেছি। তো এদিক দিয়ে আমার বিছানা গুছানো শেষ, আর আমার বর বাজার নিয়ে চলে আসছে। আর আজকে কিন্তু আমার বরের সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছিল। তো কি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা মেসেজ আসছে, আমার জামাই আমার মোবাইলে মেসেজ দিছে 15,000 টাকা পাঠাও। পরে কি হয়েছে কও? 15,000 টাকা তুমি যে আমারটা চাইলে বিকাশে, ঘটনা কি কও? তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমন কোনো নাম্বার নাই। ওর হোয়াটসঅ্যাপে যত পরিচিত নাম্বার ছিল সবার নাম্বারে মেসেজ পাঠিয়েছে যে 15,000 টাকা পাঠান। এখন বলতেছে আমার সকাল থেকে না হলে 100টা ফোন দিছে সবাই যে কিসের টাকা চাইছে, এটা কোনো কথা? তো এখন কিন্তু এরকম হইতেছে বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো। মানে দেখা যায় যাদের লেনদেন বেশি হয় আমার মনে হয় তাগই হ্যাক করে, তাই না? হ্যাকটা করে কেন? মানে হ্যাকাররা করে কি জানি। ওইও কেন না কারো করে। এটা বিকাশ না লেনদেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজে বলতেছে পার্সোনাল নাম্বার 15,000 টাকা পাঠান। তো বন্ধুরা শুনলে কি হয়েছে আমার বরের সাথে, ওর একটা নাম্বার হ্যাক হয়েছে। তো গতকাল রাত থেকে কিন্তু সবার মোবাইলে মেসেজ পাঠিয়েছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠিয়েছে, বলছে যে পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে 15,000 টাকা পাঠান। তো দেখা যায় অনেকেই বুঝেছে যে আসলে আমার বর এই ধরনের কাজ করে না, ও কখনোই কোনো টাকা পয়সা এইভাবে চায় না। তাই অনেকেই ফোন দিয়েছে, প্রায় 100 জন লোক ফোন দিয়ে জিজ্ঞেস করেছে ভাই আপনি কিসের টাকা চাইছেন। তখন ও আর কি বুঝতে পারলো যে সমস্যাটা কি, তখন মোবাইল ঘেটে দেখে যে ওর নাম্বারটা হ্যাক হয়েছে। তো যাই হোক, এরকম হয়তো বা অহরহ হচ্ছে। তো বন্ধুরা তোমরা সবাই সাবধানে থেকো। এরকম কিন্তু দেখা যায় অনেকের নাম্বার হ্যাক হচ্ছে। আমার পরিচিত আমার এক ভাইয়ের নাম্বার কি হয়েছে, ওরা হ্যাক করে টাকা চায় নাই, ওনার ফেসবুক আইডির মধ্যে সমানে ন্যাকেট ন্যাকেট মানে ছবি ছাড়ছে, মানে দেখা যায় রিলস ভিডিওগুলো ছাড়ছে, একদম ন্যাকেট ভিডিও। তো আমরা তো প্রথম বলি কী ব্যাপারে, এই ভাইয়া তো কখনো এই ধরনের কাজ করবে না, এই ধরনের নোংরা নোংরা ছবিগুলো ছাড়বে না। তখন ভাইয়া আর কি সবাইকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে ওনার পেজটা হ্যাক হয়েছে। চিন্তা করো মানুষ কী পরিমাণ খারাপ, মানে মানুষের টাকা পয়সা নিয়ে তো ছিনিমিনি খেলে, মান সম্মান নিয়েও ছিনিমিনি খেলে। যাই হোক, তোমাদের সাথে আমি এই কারণে কথাটা শেয়ার করলাম যেন এরকম বিপদে পড়লে তোমরাও সতর্ক হয়ে যাও।
তো এদিক দিয়ে ও অনেক বাজার সদাই এনেছে, এরপর মাছও এনেছে, আয়ের মাছ, তারপর হচ্ছে শোল মাছ। তো সব মাছ আমি রেখে দিলাম, শুধু আয়ের মাছটা নিয়েছে, আজকে রান্না করব। আর এই যে দেখো যে আমি হাঁড়িটা ধুচ্ছি, এটা হচ্ছে আমাদের দইয়ের একটা হাঁড়ি ছিল, অনেক দিন ধরে রান্নাঘরে পড়ে আছে। পরে ভাবলাম এটা ধুয়ে একটু শুকিয়ে রাখি, দেখি এটার মধ্যে আমি চিতই পিঠা বানাবো। চিতই পিঠার আমার কিন্তু লোহার 3-4টা কড়াই আছে, কুম আছে, তারপর আমার কেন যেন মনে হচ্ছে আমি মাটির হাঁড়িতে করব। মাটির হাঁড়িতে কিছু বানাতে বা রান্না করতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে এটা আর কি ধুয়ে নিলাম, ভাতটা বসিয়ে আর এখন আর কি চুলার পাশে রেখে দেবো আগুনের তাপে। যেহেতু এখন ছাদে যেতে পারবো না, রোদে রেখে দিয়ে আসলে ভালো হতো। তো আমাদের কিন্তু ঢাকা শহরে কিন্তু এটাই একমাত্র সম্বল, চুলার কাছে যে কোনো জিনিস রেখে দিলে একদম শুকিয়ে মুচমুচে হয়ে যায়। আর এই যে মাটির হাঁড়িটাও কিন্তু দেখবা শুকিয়ে যাবে। কাঁচা টমেটো এনেছিল, সেগুলো রেখে দিলাম, কারণ মিষ্টি কুমড়া ভাজি করব আর ধনেপাতা দিয়ে, আর হচ্ছে ঘরে বেগুন ছিল একটা, সেই বেগুন দিয়ে আর কি আইড় মাছটা ভুনা করব। তো দেখা যায় শুধু বেগুন ভুনাও খাওয়া যায়, আবার আইড় মাছ শুধু ভুনা খাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম দুইটা ওইভাবে দুইভাবে না করে একসাথেই করে ফেলি, এতে করে সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো একসাথে কিন্তু আমি পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু একবারে কেটে নিব, তাহলে কিন্তু রান্না বাড়া করতে সময় লাগবে না। আসলে আর কি রান্নার মূল প্রসেসই হচ্ছে কাটা ধোয়া বাছা, এগুলো হয়ে গেলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো আমি যেহেতু বেগুনটা ভাজবো, তোমাদের এখানে একটা টিপস বলে দিচ্ছি, অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্যই হচ্ছে আজকের টিপসটা দুর্দান্ত। তো আমরা কিন্তু সবাই আর কি বেগুন ভাজা খেতে পছন্দ করি, আর এই বেগুনটা যদি কম তেলে ভাজা যায় তাহলে কেমন হয় বলো তো? কারণ বেগুন ভাজা কিন্তু অনেক তেল লাগে, ডুবো তেলে আর কি বেগুন না ভাজলে ভালো লাগে না। তো এই কারণে আমি কি করলাম, প্রায় এখানে আমি 2 কাপের মতন পানি নিয়েছি আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে বেগুনটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, এতে করে কিন্তু বেগুনটা খুব সফট হয়ে যাবে আর ভাজতে গেলে তেলের পরিমাণটা কম লাগবে। তো ওটা 10 মিনিটের জন্য ভিজানো থাক। এদিক দিয়ে যে ডাল বলক চলে আসছে, আর ডালের মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো 10 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি আর কি বেগুনটাকে তুলে রাখবো, আর তুলে ভালো পানি দিয়ে আমি আরেকবার ক্লিন করে নিলাম। আর পানিটাকে কিন্তু খুব সুন্দর মতন ঝরিয়ে নিয়েছি। এখন 1 চামচের মতন হলুদের গুঁড়া আর 1/2 চামচের মতন লবণ দিয়ে আমি এখন আর কি বেগুনটাকে মেখে রেখে দিব। এরপরে মিডিয়াম আঁচে ভেজে নিব। তবে যে কোনো ভাজাভুজি কিন্তু সরিষার তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে তো আর কি সরিষার তেলের ঘ্রাণটা খুব ভালো, আর আমরা জানি শরীর স্বাস্থ্যের জন্য সরিষার তেলটা খুব উপকার। সয়াবিন তেল কিন্তু আমরা অনেকেই খাই, কিন্তু এটা ক্ষতি ছাড়া ভালো আর কি কোনো কারণ নেই, এটা আমরা অনেকেই জানি। চেষ্টা করবা বন্ধুরা সরিষার তেলটা খাওয়ার জন্য, সবচেয়ে ভালো হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পারলে। তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কিন্তু ভীষণ দাম, আবার অনেকে এটার স্মেলটা আর কি সহ্য করতে পারে না। তো আমি বলবো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু সরিষার তেলটাই বেস্ট। যাক বন্ধুরা, অনেক আর কি জ্ঞানী কথা বলে ফেললাম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি যতটুকু জানি আর আমার কাছে মনে হয় আমি যেটাই উপকার পাচ্ছি, তো সেটা আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করব। তোমাদের ভালো লাগলে তোমরাও কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে পারো। আর অনেকেই কিন্তু এখন স্বাস্থ্য সচেতন, সবাই কিন্তু এখন সরিষার তেলটা ব্যবহার করছে। আর এদিক দিয়ে আমি কিন্তু আর কি ভাজি কেটে ধুয়ে নিয়েছি, এরপরে বেগুনটা তো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মাছটাও কিন্তু আমি খুব সুন্দর মতন ধুয়ে একদম সাদা করে নিয়েছি, এরপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন ধাপে ধাপে সব রান্না বসিয়ে দিব। আমার আসলে লাইনের গ্যাস নেই, একদম চুলা অফ, নয়তো দেখা যায় রান্নাটা হতে টোটাল আমার হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় লাগতো। এখন একটা একটা করে রান্না করা লাগছে। এই এলপি গ্যাসে প্রথমে ভাত রান্না করলাম, এখন ডাল রান্না করছি, এই যে এখন বেগুন ভাজতেছি, এরপরে আবার মাছ ভাজবো, মাছ ভাজার পরে তরকারি রান্না করে লাস্টে হচ্ছে আমি ভাজিটা রান্না করব। তো বন্ধুরা একে একে হতে থাকুক। আর আমি তোমাদের সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার তোমাদের কাছ থেকে করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, অলরেডি যারা যারা আমার চ্যানেলে ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। প্লিজ তোমরা কেউ ভিডিওটি টেনে টেনে দেখো না, এতে করে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। আবার দেখা যায় টেনে টেনে দেখলে কিন্তু আর একটা সমস্যা হয়, আমি কি দেখাচ্ছি সেই জিনিসটা কিন্তু অনেক সময় স্কিপ করে যায়। তো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় বন্ধুরা তোমরা সবাই জানো, আর আমরা যারা ভিডিও বানাই আমরা তো জানি। তাই বলছি আমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করব। আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখি, যারা আমার চ্যানেলে আসো সুন্দর করে একটা কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের চ্যানেলে যাই, অবশ্যই সেটা তোমরা জানো। আর পুরো ভিডিওটি দেখে কিন্তু আমি কিন্তু তোমাদের চ্যানেলে যে একটা কমেন্টস করে আসি, এতে করে কিন্তু তোমাদের ভালো লাগে না বন্ধুরা? বলো তো, একদম সত্যি করে বলবা। আমার তো ভীষণ ভালো লাগে। আমার যেসব আপুরা, আমার কিছু আপুরা আছে
মানে তারা এত ভালো, একটা ফটো স্কিপ করে না, আর সম্পূর্ণ ভিডিও তো দেখে, দেখার সাথে সাথে একদম পুরো ডিটেলস কমেন্টস করে। আর আমি কিন্তু জানি কারা ভিডিওটা দেখে আর কারা ভিডিও দেখে না, না দেখেই জাস্ট একটা টান মেরে বলে যায় ভালো লাগলো। তো তোমাদের চ্যানেলগুলো তোমরা একটু অ্যানালাইসিস করে দেখো তো তোমাদের চ্যানেলগুলো ভালো আছে কিনা। আমার তো মনে হয় কখনোই ভালো থাকবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে দেখো এদিক দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিই। যে কোনো রান্না যদি ভালো করতে চাও অবশ্যই কিন্তু মশলাটাকে ভালো মতন কষাতে হবে। তা না হলে তুমি তেল মশলা যতই দাও না কেন সেটা কিন্তু টেস্ট লাগবে না। তো এদিক দিয়ে তো আমি মাছ আর হচ্ছে বেগুন ভালো মতন ভেজে নিয়েছি। এর জন্যই কিন্তু আমি অল্প পানি দিলাম, যেহেতু বেগুন তরকারি হতে সময় লাগবে না। আর আইড় মাছ তো খুবই নরম মাছ, এই মাছটা হতেও সময় লাগবে না। তো প্রথমে আমি দিয়ে দিলাম বেগুন। আমি কিন্তু প্রথমে মাছ দিতে পারতাম, তারপর বেগুন দিতে পারতাম, তাহলে কি হতো জানো? দেখা যেত শুধু বেগুন দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে না। তখন দেখা যায় বেগুন ঘাটাঘাটি করা লাগতো, বেগুন সরিয়ে মাছ তোলা লাগতো, তাহলে কি হতো? বেগুনটাও ভেঙে যেত, মাছটাও ভেঙে যেত। আর এখন দেখো বেগুন নিচে দিয়েছি আর মাছ উপরে দিয়েছি, এতে করে কিন্তু মাছটা দেখা যাচ্ছে, আর মাছের সাথে সাথে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু বেগুন ভাজা নিয়ে নিব। তো এটাও কিন্তু রান্না করার ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করি, দেখবা শুধু আমি বেগুন দিয়ে একটা সাপোর্ট দেখালাম আর কি, বেগুন আর মাছ দিয়ে যে কোনো কাজ একটু যদি এভাবে আমরা বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হয়। আর আমার প্রিয় আপুরা সবাই জানে, এখানে অনেক এক্সপার্ট আপুরা, সবাই কাউকে বলে দিতে হয় না, কাউকে কোনো কিছু শিখাই দিতে হয় না, তারা নিজেরাই 100। তবে আমি এই কথাগুলো মূলত শেয়ার করি আমার একদম নতুন বন্ধুদের জন্য, যাদের সদ্য সদ্য বিয়ে হয়েছে, রান্নাঘরে মাত্র আসছে, তাদের জন্য কিন্তু মূলত এই কথাগুলো আমি বলি। কারণ কি জানো, আমিও কিন্তু একসময় নতুন রান্নাঘরে এসেছিলাম, তখন কিচ্ছু রান্না করতে জানতাম না, কিচ্ছু পারতাম না। তাই ভাবলাম যে কোনো আপুর যদি উপকার হয়, একটা আপুরও যদি উপকার হয় তারপরেও আমি সার্থক। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি লবণ দিয়েছি, কারণ আমি বেগুনে আর হচ্ছে মাছ আর কি ভাজার সময় লবণ দিয়েছিলাম। এরপরে তরকারিতে কোনো লবণ ব্যবহার করি নাই, চেক করে দেখলাম লবণ প্রয়োজন ছিল, তাই একটুখানি লবণ দিলাম। আর এই যে এখন প্রায় কিন্তু তরকারিটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আর আমি দমে রেখে দেবো 1 থেকে 2 মিনিট, এরপরে তরকারিটা নামিয়ে নিব। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছো, তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা ভিডিওটি দেখো, ইনশাল্লাহ দেখবা একদিন দেখতে দেখতে তোমাদের ঠিকই ভালো লেগে গিয়েছে। তখন না হয় আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা কিন্তু তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে এতদূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, সেই সাথে অনেক অনেক সম্মান। তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার তরকারি হয়ে গিয়েছে, ভাজি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিয়েছি পেঁয়াজকলি। আমি কিন্তু পেঁয়াজকলিটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে মানে পুরা কুক হবে না, একটু যেন মুখে দিলে ক্রিস্পি লাগে, সেই সাথে যেন একটা স্মেল আসে। তো রান্নাবাড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে এরপরে এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। তো এদিক দিয়ে কিন্তু আমার বর খেয়ে গিয়েছে, এরপর তাসনিমকে ভাত খাইয়ে দিয়েছি। আর আজকে একটু কাজ আছে বাসায় আর কি, চাল ভিজিয়ে রেখেছি। ও আবার না চিতই পিঠাটা খেতে খুব পছন্দ করে, চিতই পিঠা, এরপর হচ্ছে সিটরুটি পিঠা। তো চিন্তা করেছি আজকে একটু চিতই পিঠা করব। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আসছি। তো বন্ধুরা এখন প্রায় 6:30টার মতো বাজে। তো সন্ধ্যার নামাজ টামাজ পড়ে এরপরে যে আসছি পিঠা বানাতে। চাউলটা কিন্তু আমি দুপুর দিকে ভিজে রেখেছিলাম, আর আজকে মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, কেন যেন আমার কাছে মনে হচ্ছে। তবে মাশাআল্লাহ পিঠা কিন্তু খুব ভালোই হয়েছে। আমার কাছে না এই ছোট ছোট খোলার পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে কুমের চাইতে। কুমের পিঠাগুলো তো বড় বড় সাইজের হয়, দেখা যায় একটা খেলে বা দুইটা খেলে আর খাওয়া যায় না, কিন্তু এগুলা একসাথে 5টা 6টাও খাওয়া যায়। তো আমি তো ভয় পেয়েছিলাম যে পিঠার গোলা তো পাতলা হয়েছে, মনে হয় পিঠা ভালো হয় কি কেমন হয় না হয়। তো মাশাআল্লাহ পিঠা কিন্তু খুব ভালো হয়েছে। আর আমি আজকে এই পিঠাটা খাবো বাঁশপাতা শুটকি ভর্তা দিয়ে। ওই ভর্তা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগে যতবার আমি পিঠা বানিয়েছিলাম দেখা যায় হাঁসের মাংস দিয়ে খেয়েছি, গরুর মাংস দিয়ে খেয়েছি বা মুরগির মাংস দিয়ে খেয়েছি, কিন্তু ভর্তা দিয়ে খাওয়া হচ্ছিল না। তো এদিক দিয়ে পিঠা বসিয়ে এখন আমি যে ভর্তার প্রিপারেশন করে নিয়েছি।
তো এই যে নিয়েছি কয়েক কোয়া রসুন, এখানে একটা রসুনের মতন হবে, আর বেশ ভালো পরিমাণেই পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি 4-5টা বাঁশপাতা শুটকি, আর বেশ অনেকগুলা আর কি শুকনো মরিচ। তবে এই শুকনো মরিচগুলো কিন্তু বেশি একটা ঝাল না, মোটা মোটা টাইপের, শুকনো মরিচগুলো একটু ঝাল কম হয়। তো এই যে দেখো আমার বরকে কিন্তু খেতে দিয়েছি, আর আমি বাকি পিঠাগুলো ভেজে তারপর এখন আনবো। আর এদিক দিয়ে আমার বোনদের ফোন দিয়েছি, ওরা যেন আসে। থেকেও বলেছিলাম, মানে আমার ভাগ্নেদের বলেছিলাম ওরা আসবে না, ওরা আবার বাইরে গেছে। তো এই শীতের সন্ধ্যায় গরম গরম চিতই পিঠার সাথে হচ্ছে শুটকি ভর্তা কেমন লাগে বলো তো বন্ধুরা। আমার ঘরে কিন্তু মুরগির মাংস আছে ফ্রিজে, কিন্তু ইচ্ছে করছে না যে মাংস দিয়ে খাবো। এই শুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে যে কি ভালো লাগে, তোমরা যারা খাও তারা তো জানোই। অবশ্য এখন কিন্তু কিনতেও পাওয়া যায়, তবে সেই শুটকি ভর্তা খেতে অত একটা ভালো লাগে না, নামে মাত্র ভালো লাগে। ওরা আর কি ধনেপাতার ভর্তাটা করে, বা আরেকটা হচ্ছে সরিষা ভর্তা করে, ওইগুলো আবার ভালোই লাগে, কিন্তু শুটকি ভর্তা আমার কাছে দোকানের কেনাটা একদম ভালো লাগে না। তো এই যে আমার বোনরা আসছে, ওদের বললাম খাওয়ার জন্য। এখন তো আমরা 3 বোন মিলে আর আমার বর মিলে খুব মজা করে খাবো। আমার দুলাভাইকে বলছিলাম আসার জন্য, সে আবার আসবে না, বলছে যে না তোমরা খাও, আমি পরে আসবো, 4 তলায় উঠতে নাকি তার কষ্ট লাগে। তো যাই হোক আমরাই খাচ্ছি, আর তাসমিমকে ডাকলাম খাওয়ার জন্য। তাসমিম শুধু আর কি একটা পিঠা নিয়ে গেছে, টিভি দেখছে আর খাচ্ছে। আমার বর কিন্তু ভীষণ খুশি হয়েছে, মানে সন্ধ্যায় ওকে এভাবে সারপ্রাইজ দিতে। ও কিন্তু জানতো না আমি ওকে আজকে পিঠা বানিয়ে দিব। তো যেহেতু হাজব্যান্ডের পছন্দ, তাই আমি আর কি মাঝে মাঝে করার চেষ্টা করি। আর খেতে খেতে বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।